ডক্টর জাহিদুর রহমান, আরও অনেক সুপারিশ আছে, যেমন সংসদে নারীদের আসন বাড়ানো, আর পুরনো সুপারিশগুলোরও আবার নতুন রূপ আমরা দেখছি যে মনোনয়নের ক্ষেত্রে নারীদের শতাংশ বাড়িয়ে দেওয়া, বা রাজনৈতিক দলগুলোর কমিটিতে বিভিন্ন পর্যায়ে সেখানে 33% কথা বহু আগে বলা হচ্ছে, সেগুলো অনেক দলই পূরণ করতে পারে নাই। মানে রাজনৈতিক দিক থেকে ভাবলে এই যে নারীর উন্নয়ন, ক্ষমতায়ন, অধিকার, অগ্রগতি যা কিছু বলি, এর তো মূল চালিকা শক্তি হবে রাজনীতি, যেটা রাজনৈতিক দলগুলো করে। তো দলগুলোর মধ্যে সেই আকাঙ্ক্ষার জায়গা বা উদ্যোগের জায়গাটা ঘাটতি দেখেন কিনা? অবশ্যই ঘাটতি আছে, এবং আমি আমাদের সমাজকে কেউ কেউ পুরুষতান্ত্রিক বলেন, আমি পুরুষতান্ত্রিক বলি না, এটা নারী বিদ্বেষী সমাজ, মিসোজিনিক সোসাইটি। আমরা অকপটে এই কথাটা বলে ফেলতে চাই। মানে আমরা নানান কথা নারীদেরকে নিয়ে বলি, কিন্তু এত নারী বিদ্বেষী সমাজ আসলে খুব কম আছে চারপাশেই। এবং এটা সো কল্ড এডুকেটেড, যারা লেখাপড়া করেছেন, ইউনিভার্সিটিতে পড়েছেন, তাদের মধ্যে এটা যথেষ্ট পরিমাণ আছে। আমার কাছে অ্যালার্মিং বরং অন্য একটা দিক, আমি জানি না আমি সঠিক কিনা, এই মানসিকতা কথা ছিল সময়ের সাথে সাথে কমবে, কিন্তু আমার কাছে না মনে হয় আমরা একই জায়গায়, আমরা উল্টো দিকে যাচ্ছি কিনা, আমার এই প্রশ্ন এখন। সমাজে সম্ভবত কিছু মানুষ আছে যারা এগুলোকে প্রচুর মানুষের সামনে নিয়ে এসে হাজির করছেন এবং নারীকে ইভিল হিসাবে পোর্ট্রে করার চেষ্টা। মানে সাম্প্রতিককালে এটা বেড়েছে না? বেড়েছে, এবং এখন যেহেতু মানুষের হাতে খুব ইজিলি অ্যাক্সেস আছে ওই মানুষগুলোর বক্তব্য মোবাইলের মাধ্যমে, এটা আরও ছড়িয়ে পড়ছে। সুতরাং খুব স্বাভাবিকভাবেই যেটা হয়, আমাদের এই রাজনৈতিক দলগুলো তাদের দিক থেকে এভাবে ভাবে না। আরেকটা ঝুঁকির জায়গা আছে, আমি রাজনীতির ক্ষেত্রে যদি বলি, রাজনীতিতে ইটসেলফ, মানে আপনি খেয়াল করবেন আমাদের এক্সিস্টিং রাজনীতিতে কোনো পরিবারের ছেলেকেও যেতে মানুষ পছন্দ করে না, যে ছেলে যাবে সেখানে। অনেক ক্ষেত্রেই মানে রাজনীতির জিনিসটাই এরকম। আর এইরকম একটা ঝুঁকিপূর্ণ, এইরকম একটা টাফ জায়গায় একই পরিবারের হয়তো ছেলেটাও গেল, মেয়েটা যাবে কি না, এই আলাপ কিন্তু পরিবারের ভেতরেই হয়। এবং ওই যে কথাটা হলো যে নারীর জন্য, এই যে আপনি যৌন হয়রানির কথা বলছেন, মানে আমাদের সোসাইটি এখনও শিক্ষিত সমাজে অতটা কনসাস না যে সেক্সুয়াল হ্যারাসমেন্ট শুধুমাত্র রেপ না, একটা ভার্বাল সেক্সুয়াল অ্যাবিউজ হতে পারে, আপনার দৃষ্টি সেক্সুয়াল অ্যাবিউজ হতে পারে। সো একটা মেয়ে প্রত্যেকটা ক্ষেত্রে এই জিনিসগুলো ফেস করে, এবং সে যখন আবার পলিটিক্সের মাঠে যায়, নারীদেরকে তো চাপ দেওয়ার এবং গালি দেওয়ার কতগুলো বিশেষ জায়গা আছে, আপনি সেগুলো দিয়ে তাকে টার্গেট করছেন। সো এই জায়গাটা খুবই টাফ। ফলে এক হলো রাজনৈতিক দলগুলোর মধ্যেও এখনও ওই পুরুষতান্ত্রিক বা নারী বিদ্বেষী মানসিকতা, কারণ ওরা এই সমাজেই তো থাকেন। আর দ্বিতীয় হচ্ছে, অনেক ক্ষেত্রেই তারা যথেষ্ট যোগ্য মানুষও খুঁজে পাওয়া কঠিন হয়, আমি ব্যক্তিগতভাবে এটা মনে করি। তো আমি মনে করি এটা যে সুরে উঠে আসার সময় আমাদের কনস্টিটিউশনে কিন্তু পজিটিভ ডিসক্রিমিনেশনের কথা বলছে। আমরা যখন কোটা নিয়ে কথা বলছিলাম, আমাদের কনস্টিটিউশন কোনোভাবে সরকারকে কোটা রাখতে বাধ্য করতে পারে না, এটা নিয়ে আমরা লেখালেখি করেছি যে সংবিধান বলছে, শুনেছি না, এটা ভুল, কিন্তু সে ওটার বিরুদ্ধে অনগ্রসরদের জন্য। শুধু আমাদের নারীদের জন্য এরকম কিছু পদক্ষেপ যদি আমরা নিতে পারি, তাহলে হবে আবারও সেই পুরনো কথাটায় যাই, নির্বাচন। ধরুন একটা রাজনৈতিক দল এটা করছে না, আরেকটা রাজনৈতিক দল জিতলো না এবার, কিন্তু সে তার ক্যাম্পেইনের পার্ট করলো, সে ভবিষ্যতে বলল আমি কিন্তু মেয়েদেরকে এত পার্সেন্টেজ চাই। এই কমিশন যেভাবে বলেছে ধরে নিলাম সেভাবে হলো না, তারা চাচ্ছেন প্রতি কনস্টিটিউয়েন্সিতে একজন পুরুষ একজন নারী। পুরুষও না, কথাটা ঠিক না, 300 কিন্তু ফ্রি, তার মানে টেকনিক্যালি 300 মানে অর্ধেকের বেশি নারী হয়ে যেতে পারেন, মানে 300 নারী হতেই হবে, বাকি 300-র মধ্যেও নারী নমিনেশন পেতে পারেন। তো ধরে নিলাম ওটা হলো না, কিন্তু একটা পার্সেন্টেজ দেওয়ার ক্ষেত্রে এখন একটা দল এসে ঘোষণা করলো, ধরুন কোনো আইন টাইন নাই, ও বললো আমি কিন্তু 33% নারী নমিনেশন দেবো, সে দিয়ে দেখালো, আপনি দেখবেন ওই দলটার প্রতি নারীদের ভোট কিন্তু হাফ। সম্ভাবনা আছে যে নারীরা তাদেরকে ইনক্রিজিংলি ভোট দেওয়া শুরু করলো, যে আমি কিন্তু এদেরকে এটা করব, এটা করব। সেই কারণেই বলছি, রাজনীতি যদি ঠিকঠাক মতো হয় তাহলেই বরং এই জিনিসগুলো হবে। আমি সেটা আমাদের বিগত নির্বাচনগুলোতে যে ইশতেহার ঘোষণা করা হয়, যেসব কমিটমেন্ট বা অঙ্গীকার করা হয়, তার মধ্যে নির্দিষ্টভাবে নারী বিষয়ক খুব বেশি কি ঘোষণা আপনি শুনেছেন? আমরা আমেরিকার এই যে সবশেষ ইলেকশনেও দেখেছি, ডেমোক্রেটরা কিন্তু নারী বিষয়টাকে নানানভাবে তারা প্রচারণায় এনেছে এবং একটা ভালো সংখ্যক ভোটও তারা নিশ্চিত করতে পেরেছে। তো এখন আমরা এই সংস্কারের মাধ্যমে দলগুলোকে নারী নীতি তাদের এই দলীয় কর্মসূচির মধ্যে ঢুকিয়ে দেওয়ার ব্যবস্থা করা যায় কিনা?
আমি নিজে একটা সংসদ কমিশনের সদস্য, আমার মুখে এই কথাগুলো মানায় না, তারপরে বলি মানে আমি মনে করি কি এই কমিশন কিছু রিপোর্ট এবং এই বাধ্য করা এগুলো আখেরে খুব বেশি কাজ করে না, কিন্তু এই যে সংস্কারের আলাপ হলো, এই কথাগুলো মাঠে আসলো, সেগুলো হতে পারে। আর ধরুন ইশতেহার আমরা লিখলামই, আমাদের ইশতেহার একসময় হয়েছে না, কি হয়েছে তাতে? আবারও সেই গণতন্ত্র, গত ইলেকশন, আমি ভারতের ইলেকশন, আমি আমেরিকায় যাচ্ছি না, ভারতের গত ইলেকশনে কংগ্রেস একটা ডিটেইলস সেশন করেছে, সংবাদ সম্মেলন, যেখানে তারা বিজেপির আগের ইশতেহারটা নিয়ে কোথায় কোথায় কি কি তারা ফুলফিল করতে পারে নাই সেটা নিয়ে মানুষকে ধরেছে, মানুষকে জানিয়েছে। আপনি খেয়াল করবেন কংগ্রেস ভালো রেজাল্ট পেয়েছে, বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতাও পায় নাই। সো দিস ইজ হাউ ইট ওয়ার্কস। আমরা ইভেন আপনি বললেন লিখে দিলাম, লিখে দেওয়ার পর কি হলো? বাংলাদেশে আপনি যে কোনো দলের একটা ইশতেহার নেন, যে তারপরে তারা ইশতেহারের কি কত শতাংশ বাস্তবায়ন আপনি দেখেন, করে নাই তো। সেই জন্য আইন করে এটা ঢোকানো যেতে পারে, আমি একমত। আমি সরি ভাই বলা যদি তারপর বলে ফেলি, ধরুন আমাদের 50 জন নারীকে সংরক্ষিতভাবে সংসদে আমরা নেয়ার কথা হচ্ছে, সম্ভব ছিল না দলগুলো সবচেয়ে সক্ষম, যোগ্য, ব্রিলিয়ান্ট, জ্ঞানী, যিনি ল মেকার হতে পারেন, সংসদ তো ল মেকিং এর জায়গা, ধরেন ভোট করতে গেলে ঝামেলা আছে, একটা নারীর টাকা আছে নাকি, তার মাসল পাওয়ার আছে, উনি এত পারবেন কিনা, কিন্তু এটা তো আপনার হাতে ছিল, আপনি তো জাস্ট চুজ করছেন। দলগুলো কি তাদের শ্রেষ্ঠতম নারীদেরকে সংসদে নিয়ে গেছে? মানে প্রায় সবাই বলা যায়, প্রায় 1-2 জন বাদ দিলে তাদেরকে শুধু পুরস্কৃত করার জন্য। এবং কি হয়েছে পার্লামেন্টে, নারী সদস্যরা কি করেছেন, আমি পুরুষদেরকে ভালো বলছি না, কিন্তু কি যোগ্যতার ভিত্তিতে নিয়েছেন, তার স্ত্রী, তার কন্যা আদৌ একদিনও কথা বলেন নাই, পার্লামেন্টে গেছেন। এজন্য বলছি যে আপনি চাপিয়ে দিয়েছেন 50 জন নিতে হবে, 50 জন নিয়েছে, কিন্তু সেখানে তো সেটাও সদিচ্ছাটা ভিতর থেকে আসতে হবে।